বন্ধুরা, আজকের গল্প হচ্ছে আমার ভাতিজা মাঝরাতে বিছানায় এসে আমার সাথে অনেক কিছুই করলো, এমন কিছু করলো যে আপনারা যদি শুনেন আপনাদের দাঁড়িয়ে যাবে। আমার আজকের এই মধুর গল্পে আপনাদের আমন্ত্রণ, কারণ আজকের গল্পটা শুনলে আপনাদের খুবই ভালো লাগবে। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, জলদি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি পায়েল ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশি কথা বাড়াব না, মূল গল্পে চলে যায়। আমার স্বামী বিদেশে চাকরি করছিলেন। সেই সময় আমার মামার ছেলে চাকরির জন্য শহরে এসেছিলেন, আমার বাড়িতেই থাকছিল। একদিন আমার পেট প্রচণ্ড ব্যথা হলো, পরে জানা গেল আমি 2 মাসের প্রেগনেন্ট। এটা কিভাবে সম্ভব? আমি আর আমার ভাই দুজনেই শুধু বাড়িতে ছিলাম। মনে পড়ল আমার ভাই প্রতিদিন রাতে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে আমাকে খাওয়াতো। আমি গভীর ঘুমে ডুবে যেতাম। সেই সময়ে সে আমার সাথে। বন্ধুরা, আজকের এই গল্পে আপনাদেরকে স্বাগত। উপরে ট্রাফিক শুনেই তো বুঝতে পারছো আমার কলিজার বন্ধুরা, আজকের গল্প কত সুন্দর হতে চলেছে। তাই দেরি না করে কানে হেডফোন লাগিয়ে গল্পটি শোনার জন্য রেডি হয়ে বসে পড়ো। তাহলে পাশের সাউন্ড আসবে আর তুমি গল্পে মজা পাবে না। আজকের গল্প অনেক মজার, যে গল্প শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে এবং অনেক কিছু করতেও মন চাইবে। তাই দেরি না করে চলো বন্ধুরা, মূল গল্পে ফিরিয়ে যায়। আমি শিউলি, বিবাহিত। আমার বিয়ের পর থেকে আমার স্বামীর সঙ্গে শহরে থাকতাম। কিছু মাস পর আমার মামার ছেলে চাকরির জন্য শহরে এলো। আমি তাকে আমার বাড়িতে রাখলাম, কারণ আমি একা ছিলাম। আমার স্বামী বিদেশে ছিলেন, স্বামীর অনুমতিতেও কোনো আপত্তি ছিল না। আমার মামার ছেলে আমার খুব যত্ন নিত। বাজার থেকে কিছু আনার প্রয়োজন হলে সে এনে দিত। একদিন আমি অসুস্থ হয়ে পড়লাম। সে বলল, তুমি এখন বিশ্রাম নাও মামি। রাতে আমাকে দুধের সঙ্গে ওষুধ মিলিয়ে দিত এবং চলে যেত। সকালে উঠে আরাম লাগত। একদিন পেটে প্রচণ্ড ব্যথা হলো। আমি ডাক্তারের কাছে গেলাম। তিনি বললেন, তুমি প্রেগন্যান্ট। শুনে আমি অবাক হলাম। আমি ডাক্তারের দিকে তাকিয়েছিলাম। আমার মনে হচ্ছিল যেন আকাশ ভেঙে পড়ল। এটা কিভাবে সম্ভব? আমি বিশ্বাস করতে পারছিলাম না। ডাক্তারকে বললাম, আপনার ভুল হয়েছে, আমি শুধু পেট ব্যথার কথা বলেছি। ডাক্তার হেসে বললেন, তুমি গত 4 বছর ধরে এই সমস্যা নিয়ে আমার কাছে আসছো। এখন আল্লাহ তাআলা তোমার সুখবর দিয়েছেন। বিশ্বাস করো, রিপোর্ট দেখে আমি আরেকটা ধাক্কা খেলাম। এমন ভয়াবহ মোর জীবনে আসবে আমি ভাবিনি। শুনে মাথা ঘুরতে লাগলো। বিয়ে হয়েছে 5 বছর, স্বামীর বিদেশে চাকরি। বছরে 1 মাসের জন্য দেশে আসতেন আমার স্বামী। তখন আশা করতাম এবার সন্তান হবে, কিন্তু প্রতিবারই হতাশা। এবার আমার স্বামী বিদেশে, তাই ডাক্তারকে কিছু বলিনি। রিপোর্ট তুলে নিয়ে ভারী মনে বাইরে এলাম। মাথায় কোনো কাজ ছিল না। এটা কিভাবে সম্ভব? আমি আর আমার মামার ছেলে শুধু বাড়িতে ছিলাম। বাড়ির দিকে 1 কিলোমিটার দূরত্ব ক্লিনিক, কিন্তু মনে হচ্ছিল কাঁধে ভারী মজা। বাড়িতে এসে দরজা দেখে থেমে গেলাম। মনে হচ্ছিল নিজের অচেতন দেহ ক্লিনিক থেকে টেনে এনেছি। আমার গলা শুকিয়ে গিয়েছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমার। আমি দরজার ঘন্টি বাজালাম। আমার মামার ছেলে দরজা খুলল। আমি ভিতরে এলাম। সে হাসল। মামি, আজ এত দেরি হলো কেন? খাবারের জন্য অপেক্ষা করেছি, খিদে সহ্য না হয় খেয়ে ফেলেছি আমি। সে ভালো কথা বলতো না। কয়েক মাস ধরে আমার সাথে থাকছিল। আমার স্বামী কখনো আপত্তি করেননি, বরং মামার ছেলের জন্য স্বামী নিশ্চিত ছিলেন। দিদি কোথায় হারিয়ে গেল? মামার ছেলে ভালো ছেলে, এভাবে ভাবতে পারিনি। আমরা ছোটবেলা থেকে একে অপরকে চিনি। স্বামীর প্রতি কোনো সন্দেহ ছিল না, না আমার মামার ছেলের চরিত্রে। কিন্তু রিপোর্টের সব সন্দেহ তার দিকে। আমি আর মামার ছেলে ছাড়া বাড়িতে আর কেউ ছিল না। মাথা ধরে বসে মনে পড়ল, কয়েকদিন ধরে সে আমাকে দুধের সাথে ওষুধ দিচ্ছিল। রাতে যখন আমি গভীর ঘুমে, তখন কি কিছু করছিল। সম্পর্কে এত বিকৃত হয়ে গেছে যে কামনার সামনে কিছু দেখা যায় না। সে কি এই কাজ করেছে? এটা ভেবে চোখে পানি এলো। আমি তার বোন, কিভাবে এমন ভাবতে পারে? তার মন কিভাবে এই অপরাধ করতে পারল? আমি খুব কাঁদছিলাম। আমার অবস্থার কষ্ট কেউ বুঝতে পারছিল না। মনে পড়ছিল ছোটবেলায় আমার কোলে খেলত। তখনকার কথা মনে আসছিল আমার। আমার বিয়ের সময় সে নতুন কলেজে ভর্তি হয়েছিল। তখন আমাকে অনিল নামে ডাটা চালু করছিল। বলতো, তুই পরীর মতো সুন্দর, তোর হবু স্বামী কালো লম্বা রাগী, তোর সাথে মিলবে না, তোর সাথে আমার মতো বুদ্ধিমান ফর্সা লোকই মানাবে।
সব সময় আমাকে অনিল বলে জ্বালাতো। আমি শুধু তাকিয়ে দেখতাম। আমাদের সম্পর্ক ভালো ছিল। এখানে আসার পর রাত জেগে কথা বলতো। এখনো আমাকে জ্বালাতো, মনে হতো স্বামী বিদেশে অন্য কাউকে বিয়ে করেছে, তাই ফিরতে চায় না। আলিম আমাকে জ্বালাতো, আমি রাগে ওর দিকে তাকাতাম। সে হাসতো, তাকে দেখে কখনো মনে হয়নি এমন কিছু করতে পারে। তখন আমার দরজা ধাক্কালো। তার হাতে দুধের গ্লাস আর ওষুধ। স্বাভাবিকভাবে সে পাশে বসল। তার বসতে আমি ভয় পিছিয়ে গেলাম। জানতাম না সে কি করবে। ডাক্তার যা বলেছে, আমার পাশে কেউ থাকলে ভয় পেত। সেই সময় আমিন আর আমি বাড়িতে একা। আমার অবস্থা দেখেছে অবাক হলো। কি হয়েছে দিদি, ভয় পেলে কেন? সব ঠিক আছে তো, দুধ খাও, আরাম করো। দুধের গ্লাস আমার দিকে বাড়িয়ে দিল। গ্লাস নিয়ে একপাশে রাখলাম, কঠিন ঝরে বললাম, তুমি এখান থেকে যাও, আমার খুব ঘুম আসছে। জানতাম সে পাশেই বসে অফিসের কথা বলবে। আমি না ঘুমানো পর্যন্ত যাবে না। আমার আচরণে সে অবাক হলো। কি হয়েছে দিদি, ঠিক আছো? আমার সহায়তা দেখে সে অস্থির হয়ে পড়ল। আমার তার প্রতি রাগ বাড়ছিল। তার অভিনয় দেখে আরও গা চমকে উঠল। সে বোঝালেন না ভাব করছিল। আগে তার গালে থাপ্পড় মারতে চেয়েছিলাম, রিপোর্ট দেখাতে চেয়েছিলাম, কিন্তু আমাকে তাকে হাতে নাতে ধরতে হবে। তাই আমি বললাম, আমার মাথা ব্যথা করছে, আমি এখন উঠতে পারবো না, আমাকে ঘুমাতে হবে। আমার উঁচু কণ্ঠের সামনে এসে চুপ হয়ে গেল এবং ঘর থেকে বেরিয়ে যেতে লাগলো। দরজার কাছে গিয়ে আবার বলল, আমি বিশ্রাম করো এবং হ্যাঁ, দুধ খেয়ে নিও। তুমি খাওনি? খাওয়ার কথা বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। আমার জানতে ইচ্ছে ছিল, সকালে আমাকে দুধ ও ওষুধ খাইয়ে সে আমার সঙ্গে কি অশ্লীলতার কাজ করে। সে চলে যাওয়ার পর দুধের গ্লাস তুলে জানালা দিয়ে বাইরে ফেলে দিলাম এবং ওষুধ রেখে লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। আমি অপেক্ষা করতে লাগলাম যে আমিল কখন আমার ঘরে আসবে। অপেক্ষা করতে করতে 1 ঘন্টা কেটে গেল। আমার ঘরে কেউ আসেনি। তার অপেক্ষায় আমি ক্লান্ত হয়ে পড়লাম। আমার ঘুম আসতে লাগলো, তাই আমি নিজেই দেখতে গেলাম সে কি করছে। আমি উঠে আমার ঘর থেকে বাইরে এলাম। তারপর আমি ধীরে ধীরে তার ঘরের দরজা খুললাম। তারপর আমি যা দেখলাম তা দেখে আমার পাতলার মাটি সরে গেল। তারপর আমি ধীরে ধীরে তার ঘরের দরজা বন্ধ করে নিঃশব্দে আমার ঘরে ফিরে এলাম। মনে মনে কথা ঘুরপাক খেতে লাগলো। যখন আমার মামির ফোন এসেছিল এবং তিনি বলেছিলেন যে শহরে চাকরি করতে হবে, কিন্তু তুমি জানো আমি তাকে হোস্টেলে থাকতে দিতে পারি না, কারণ সব ধরনের ছেলে থাকে। আমার অমন সুশীল ও সরল। খারাপ লোকের জালে পড়ে সেও বিগড়ে যাবে এবং অন্য নেশায় ভাসত হয়ে যাবে। তাই তুমি তাকে তোমার ঘরে রাখো, যাতে আমরা এখানে নিশ্চিন্ত থাকতে পারি। তখন আমি অনেক বিশ্বাস করে মামির কথায় সম্মতি দিয়েছিলাম এবং বলেছিলাম ঠিক আছে। সব ভাবতে ভাবতে আমার মাথায় ফেটে যাওয়ার উপক্রম। আর অমন তখন তার ঘরে বসে সিগারেট খাচ্ছিল, পিঠ আমার দিকে ছিল। তাই সে জানত না যে আমি তাকে সিগারেট খেতে দেখেছি। আমার মামি হার্ট পেশেন্ট ছিলেন। যদি মামি জানতেন যে অমন আমার সঙ্গে যা করেছে তা শুনে হয়তো তিনি মারা যেতেন। তাই আমি অনেক ভেবেচিন্তে মামিকে কিছু বললাম না। কিন্তু আমি ভাবলাম সকালে অমনকে বলবো যে সে তার থাকার ব্যবস্থা কোথাও আর করুক। আমি তাকে আর আমার ঘরে রাখতে পারবো না। তারপর আমি আমার ঘর লক করে শুয়ে পড়লাম। সকালে আমার ঘরের দরজা জোরে জোরে ধাক্কার শব্দ হলো। আমি উঠে দরজা খুলতে গিয়ে দেখলাম অমন রেগে গেছে। তুমি দরজা কেন ব্লক করে রেখেছিলে দিদি? সে রেগে গিয়ে আমাকে জিজ্ঞেস করলো। এভাবে কথা বলার অধিকার তার ছিল না। হয়তো সে এভাবে রেগে গিয়েছিল কারণ আমি তার পথ আটকে দিয়েছিলাম। হয়তো তার ইচ্ছা পূর্ণ হয়নি, তাই সে আমার সঙ্গে এমন কথা বলছিল। আমি বললাম, তুমি কে আমার সঙ্গে এই কথা বলার? আমার রাগ দেখে সে শান্ত হয়ে গেল। দিদি, তোমার রাতে ভালো লাগছিল না, তাই আমি তোমারই চিন্তাই করছিলাম। আমি অনেকক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছি, কিন্তু তুমি উত্তর দাওনি। তখন আমার মনে হলো তুমি অজ্ঞান হয়ে গেছো। তাই আমি দরজা খুলতে চেষ্টা করছিলাম, কিন্তু লক ছিল। তাই আমি অনেক চিন্তায় পড়ে গিয়েছিলাম। তাই তুমি দরজার লক করে রেখো না প্লিজ। তার মিথ্যা চিন্তায় আর দেখানোর চিন্তা দেখে আমি খুব রেগে গেলাম। তাই আমি বললাম, তুই আমার চিন্তা করার কোন দরকার নেই। তারপর আমি আমার ঘর থেকে বেরিয়ে এলাম। আমি নিজেই নাস্তা বানালাম এবং প্রতিবেশীর ঘরে চলে গেলাম। আমার প্রতিবেশী ও আমার বয়সী এক মেয়ে ছিল। যখন আমার স্বামী বাইরে যেতেন সে আমার খুব দেখাশোনা করত। তার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব ছিল। তার স্বামী ও আমাকে ছোট বোনের মতো দেখত।
সে বাজারে কিছু কিনতে গেলে সে আমাকে জিজ্ঞেস করত, দিদি তোমার কিছু লাগবে? আমি তাকে বলতাম আমার লাগবে, সে আমার জন্য জিনিস আনত। কিন্তু যখন থেকে অমন এসেছে, আমি তাকে সবকিছু বলেছিলাম। তখন আমার প্রতিবেশী সন্ধ্যার সঙ্গে আমার একটাই কাজ ছিল, তাহলে আমার গর্ভপাত আমার স্বামী আগামী 3 মাস পরে আসবেন। এই অপরাধ দূর করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। কিন্তু সন্ধ্যাকে কি বলবো তা বুঝতে পারছিলাম না এবং জানতাম না সন্ধ্যা আমার ব্যাপারে কি ভাববে। কিন্তু আমাকে একজন মহিলার প্রয়োজন ছিল। এটাই সত্যি আমাকে এই পদক্ষেপ নিতে হতো, কারণ যদি আমি মামিকে সব বলতাম তিনি তা সহ্য করতে পারতেন না, এবং যদি আমি আমার স্বামীকে সব বলতাম তিনি আমাকে স্ত্রী হিসেবে কখনো গ্রহণ করতেন না। আমার ঘর ভেঙে যেত। অবশেষে সাহস করে সন্ধ্যাকে বললাম যে আমার পেটে সন্তান আছে এবং আমাকে গর্ভপাত করাতে হবে। তারপর সে আমার সঙ্গে ডাক্তারের কাছে যেতে রাজি হলো। আর এক নতুন মহিলা ডাক্তারের কাছে গেলাম এবং তাকে বললাম, আপনি যদি আমার এই কাজ করেন আমি আপনাকে ভালো টাকা দিব। মহিলা ডাক্তার রাজি হলেন, কিন্তু সেই রাতে আমার সঙ্গে এমন কিছু হলো যা আমার হৃদয় কাঁপিয়ে দিল। বাড়ি ফিরে আমি অমনকে বললাম, এখন আমি তোমাকে আমার ঘরে রাখতে পারবো না, তাই তোমাকে আগামী 5 দিনের মধ্যে কোথাও থাকার ব্যবস্থা করতে হবে। আমার কথা শুনে সে অবাক হয়ে গেল এবং বলল, দিদি তুমি কি বলছো? আমি তোমাকে কেন ছেড়ে যাব? তারপর সে বলতে লাগলো, দিদি আমি যেখানে থাকি সেখানে থাকবো, কিন্তু তুমি একা কিভাবে থাকবে? অমনের আমার প্রতি আমাকে চিন্তা দেখাচ্ছিল, কিন্তু আমি বললাম, তোমার আসার আগে আমি একাই থাকতাম। যত তাড়াতাড়ি সম্ভব তোমার থাকার ব্যবস্থা করো। এই কথায় সে কিছু বলল না, কিন্তু তার মুখে রাগ দেখা যাচ্ছিল। তারপর আমি আমার ঘরে শুতে গেলাম। এখন আমি ঘর লক করে শুতে লাগলাম। কিছুক্ষণ পর আমি ঘুমিয়ে পড়লাম। তখন আমি অজ্ঞান হয়ে গেলাম। রাতে যখন আমি জেগে উঠলাম আমি অনুভব করলাম যে আমার পাশে কেউ শুয়ে আছে, কিন্তু আমার ঘরে খুব অন্ধকার ছিল। এত অন্ধকার যে আমি তাকে দেখতে পারছিলাম না। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম এবং হঠাৎ করে কিছু ভাবতে পারছিলাম না, তাই আমি জোরে চিৎকার করতে লাগলাম। কিন্তু পর মুহূর্তে আমার পাশে শুয়ে আমার মুখে হাত রাখল। বাঁচানোর চেষ্টা করছিলাম, এই ব্যক্তি হঠাৎ করে একটু লাইট জ্বালালো। তখন আমি তার মুখ দেখলাম। মুখ দেখে আমি খুব ধাক্কা খেলাম, কারণ আমার সামনে আমার স্বামী ছিলেন। অনিল বাড়ি এসেছিলেন। তিনি কিছু না বলে হঠাৎ করে এসেছিলেন। তারপর তিনি হাসতে লাগলেন এবং বললেন, আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। যখন আমি বাড়ি পৌঁছালাম অমন দরজা খুলেছিল। তাকে জানতাম আমি আসছি, কিন্তু যখন আমি ঘরে এলাম ঘর বন্ধ ছিল, তাই আমাকে জানালা দিয়ে ভেতরে আসতে হলো। তুমি পাগল? এখানে কোনো অজানা ব্যক্তি ছিল না যে তুমি দরজা লক করে শুয়ে পড়লে। আমি অনিলকে কিভাবে উত্তর দিব? সেই মুহূর্তে আমি খুব আবেগগ্রহণ হয়ে গেলাম এবং অনিলকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগলাম। তিনি মনে করলেন তার দূরে থাকার কারণে আমি কাঁদছি, কিন্তু কাঁদার আসল কারণ কিন্তু অন্য ছিল। আমার কি হয়েছে তা কেবল আমি জানতাম। তারপর তিনি আমাকে সান্ত্বনা দিতে লাগলেন। সকালে যখন আমি উঠলাম অনিল তখন ঘুমাচ্ছিলেন। আমি খুব বিচলিত হয়ে পড়ছিলাম। আজ আমাকে গর্ভপাত করাতে ডাক্তারের কাছে যেতে হবে, কিন্তু অনিলের উপস্থিতিতে তা সম্ভব ছিল না। এখন আমি চিন্তিত ছিলাম যে আমি কিভাবে অনিলকে কোনো অজুহাত দেখে বলবো, আমি কিভাবে মিথ্যা বলবো। আমি বাইরে হোল ঘরে বসেছিলাম। তখন আমি অমনকে দেখলাম। তিনি রান্নাঘর থেকে বাইরে এলেন। তারপর তিনি নিজের জন্য নাস্তা তৈরি করলেন। তারপর টেবিলে বসে আমার দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন, দিদি তোমাকে ভাই সাহেবের সারপ্রাইজ কেমন লাগলো? আমি তার দিকে দৃষ্টিতে তাকিয়ে বললাম, তুমি কতটা দ্রুত এবং নাটকবাজ হতে পারো। লজ্জা নেই তোমার? একদিকে তুমি আমাকে দিদি বলে ডাকো, আর অন্যদিকে আমি এসব সহ্য করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। তাই যা মনে আসলো সেটা বলতে শুরু করলাম। কিন্তু সে এতটাই নির্লজ্জ ছিল যে এখনো অবাক হয়ে আমাকে দেখছিল এবং বলছিল, দিদি তুমি কি বলছো? কিছুই বুঝতে পারতেছি না। আমি কি এমন করলাম যে তুমি আমাকে এভাবে কথা বলছো? তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম এবং নিজের ঘরে চলে গেলাম। অনিল তখন ঘুমাচ্ছিল। তারপর আমি ড্রয়ার থেকে রিপোর্ট বের করলাম এবং ঘরের বাইরে এলাম। অমন তখন টেবিলের পাশে দাঁড়িয়ে ছিল। আমি রিপোর্টটা তার মুখে ছুঁড়ে মারলাম। রিপোর্টটা তার মুখে লেগে মাটিতে পড়ে গেল। আমি বললাম, এটা তুলে পড়ো এবং অনিল ওঠার আগে আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, কারণ আমি চাই না অনিল এসব কিছু জানুক। এমন মাটি থেকে রিপোর্টটা তুলল এবং পড়তে শুরু করার সঙ্গে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলার আগেই অনিল বাইরে এসে গেল। কিভাবে তা জানি না, কিন্তু সে সরাসরি ও মনের তার হাত থেকে রিপোর্টটা নিয়ে পড়তে শুরু করল।
আমার স্বামীর হাতে রিপোর্ট দেখে আমার হৃদয় ভেঙে গেল। আমার মনে হলো এখন আমার সংসার ধ্বংস হয়ে যাবে। অনিল আমাকে তালাক দিয়ে দেবে। আমার মাথায় ঘুরে গেল এবং আমি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল আমি দেখলাম আমাকে টিপ দেয়া হয়েছে। অনিল আমার দিকে গভীরভাবে তাকিয়েছিল। অমনও পাশে দাঁড়িয়েছিল। অনিলকে দেখে আমি কান্না শুরু করলাম। আমি বললাম, অনিল, এতে আমার কোনো দোষ নেই। অমন আমাকে ঘুমের ওষুধ দিত। আমি কিছুই জানতাম না। তারপর কি হয়েছে, কিভাবে হয়েছে, প্লিজ আমাকে তালাক দিও না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমারে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি বিছানায় শুয়ে হাত জোট করে অনিল এর কাছে মাফ চাইছিলাম। তারপর সে আমার কাছে এসে আমার হাত ধরে বলল, তুমি চিন্তা করো না, আমি তোমাকে ছেড়ে যাব না। আমি তোমার সব টেস্ট আবার করিয়েছি, তুমি গর্ভবতী নও। হয়তো তোমার রিপোর্ট অন্য কারো রিপোর্টের সঙ্গে বদলে গিয়েছিল। তুমি দোষী নও এবং অমনও কিছু করেনি। তার চরিত্র নিয়ে সন্দেহ করো না। শুধু রিপোর্ট ভুলে বদলে গিয়েছিল। তখন আমি অমানের দিকে তাকালাম। সে কাঁদছিল, কিছু না বলে এসে অস্ত্র ছাড়া ছিল। আমাকে দেখে সে আমার কাছে এসে বলল, দিদি, তুমি কিভাবে ভাবতে পারলে যে আমি তোমার সঙ্গে এমন কিছু করতে পারি? আমি কখনো মা আর তোমার মধ্যে কোনো পার্থক্য দেখিনি। আমি অন্য কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখিনি। তুমি আমার কাছে মায়ের জায়গায়। তারপর আমি অমনকে বললাম, আমি তোমাকে নেশায় সিগারেট খেতে দেখেছি। সে বলল, আমি কখনো নেশায় সিগারেট খাইনি। হ্যাঁ, মাঝে মাঝে আমি আমার ঘর বন্ধ করে বিড়ি খাই। আমি আমার শৈশব তোমার কোলে কাটিয়েছি। তাই আমি তোমাকে মায়ের মতোই যত্ন নিতাম। খাবার দাবার যদি আমি জানতাম, আমি এখানে কখনোই আসতাম না। আমাকে ক্ষমা করে দিও দিদি। হ্যালো আমার কলিজার দুষ্টু মিষ্টি বন্ধুরা, কেমন হলো আজকের গল্প? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। কারণ আমি তোমাদের কাছে অনেক সাপোর্ট চাই, আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে অবশ্যই আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আর সুন্দর সুন্দর গল্প উপহার দিতে পারবো। আরেকটা কথা বলি, তোমাদের যদি কারো এরকম ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট অথবা ইমেইলের মাধ্যমে জানাতে পারো। আমিও চেষ্টা করব আমার কলিজার বন্ধুদের মাঝে সেই ঘটনাটি তুলে ধরার। আশা করি আমার কলিজার বন্ধুরা তোমরা আমার মনের কথা বুঝতে পারছো। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল আমার পায়েল ব্লগ ইউটিউব চ্যানেলে।